যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। বলছি ঢাকার মিরপুর থেকে। ঘটনা বোঝার সুবিধার্থে আমি প্রথমে ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে নিচ্ছি। বিষয়টি কতখানি ভৌতিক এবং মর্মান্তিক হবে আমি জানি না, লিসেনাররাই বুঝতে পারবে। যার কথা বলছি তার নাম কালাম, যদিও এটি তার ছদ্মনাম। কালাম ভাই তার চাচাতো বোন মিনারাকে অনেক পছন্দ করত ছোটবেলা থেকেই। কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি। কিছুটা একতরফা টাইপের ছিল তাদের ভালোবাসা। তার ধারণা ছিল কোনো চাকরি না পেলে প্রপোজাল দিলে মিনারার ফ্যামিলি কিছুতেই মেনে নেবে না। তাই সে এসএসসি পরীক্ষার পরই কিছু করার চিন্তা ভাবনা করছিল এবং ভাগ্যক্রমে সে যে স্কুলে পড়াশোনা করেছে সেখানেই একটি দপ্তরি পদে চাকরি পেয়েছিল। এরপর সে বিয়ের প্রপোজাল দিল চাচার কাছে। চাচার ফ্যামিলি রাজি হলেও কালাম ভাইয়ের নিজের ফ্যামিলি রাজি ছিল না। অনেক কষ্টে যখন ম্যানেজ করলো তখন তারা কালাম ভাইকে একটা শর্ত জুড়ে দিল যে তুমি বিয়ে করতে পারো, কিন্তু তুমি আমার ঘরে থাকতে পারবে না। তোমাকে আমরা আমাদের দিঘির পাড়ে একটা ঘর তুলে দেব, ওখানে তোমাদের থাকতে হবে। কালাম ভাই শুনে একটু ভয় পেয়ে গেল, কারণ এই দিঘি কেন যেন যেমন তেমন দিঘি নয়। এখানে মানুষ দিনের বেলা যেতেই সংকোচ বোধ করে, কারণ এই দিঘি কেন্দ্রিক অনেক প্যারানরমাল ঘটনা রয়েছে যা মানুষের মুখে মুখে রটে। তবুও পরক্ষণেই তার ভালোবাসার জন্য তাদের কথা মেনে নিল। শেষ পর্যন্ত তাদের বিয়ে হলো এবং তারা সেখানে থাকতে শুরু করলো। দেখতে দেখতে প্রায় 7 বছর পেরিয়ে গেল। এর মাঝে ছোটখাটো অনেকগুলো ঘটনা ঘটেছিল তাদের সাথে। যেমন সন্ধ্যার পরেই তারা শুনতে পেত অনেক মানুষের হাঁটাচলার শব্দ বা তাদের কথোপকথন। আমি আগেই বলেছি ওখানে দিনের বেলায় একা কেউ যেতে সাহস পেত না, তাই সেখানে কারো আড্ডা দেওয়ার বা চলাফেরার কোনো প্রশ্নই আসে না। মাঝে মাঝেই টিনের চালে হাঁটাহাঁটির শব্দ শোনা যেত, আর এভাবেই সময়গুলো পার হয়ে যাচ্ছিল। এখন আসি মূল ঘটনায়। কালাম ভাইয়ের 2 ছেলে 1 মেয়ে। মেয়েটার বয়স তখন 2 বছর। ভৌতিক ভীতি বাদ দিলে তাদের সুখেই দিন কাটছিল, কিন্তু হঠাৎ করেই একদিন তাদের এই সুখের সংসারে নেমে আসলো এক ভয়ানক বিপদ। বিপদটা তার মেয়েকে নিয়ে। মেয়েটা দুপুর 12টা থেকে নিয়ার অ্যাবাউট 3টা পর্যন্ত কান্না করত ননস্টপ। কেন সে কাঁদত সেটার কোনো কারণ কেউ বুঝত না বা কিছু বলতোও না। মাঝে একটু বলে রাখি, ওকে সহজে ট্রেস করার জন্য কোমরে ঘণ্টা পরিয়ে দেয়া হয়েছিল, যেন ঘণ্টার টুংটাং শব্দে কোথায় আছে তা বুঝতে পারে। যাই হোক, এভাবে কিছুদিন চলার পর কালাম ভাই তার মেয়েকে নিরুপায় হয়ে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু উপদেশ এবং ঔষধ দিয়েছিলেন যা মেয়েটার ক্ষেত্রে কোনো কাজে আসেনি। সে প্রতিদিন কেঁদেই যাচ্ছে শুধু ওই সময়টাতে। এরপর একজন মসজিদের ইমামের শরণাপন্ন হন। হুজুর মেয়েটিকে দেখলেন এবং বললেন, আজকে তোমরা যাও, কাল আমি তোমাদের বাসায় এসে বলবো কি হয়েছে এবং নেক্সট তোমাদের কি করতে হবে। পরদিন হুজুর তার কথা মতো কালাম ভাইয়ের বাড়িতে আসলেন। তাদেরকে বললেন, তোমাদের মেয়ের কোমরের ঘণ্টাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে চলাফেরা করে এমন একজন বৃদ্ধা জিন যার নাতনির তোমার মেয়ের ঘণ্টাটি পছন্দ হয়েছে, আর সেই জন্যই সে এই সময় তোমার মেয়েকে একটা ঘোরের মধ্যে রাখে যেন ওই বাচ্চা জিনটির সাথে খেলা করে এবং কান্না করে। ওই সময়টা কান্না করেই পার করে। মূলত সে চোখ বন্ধ করে কান্নার মতো শব্দ করছে, কিন্তু লক্ষ্য করবে ওর চোখে পানি নেই এক ফোঁটাও, এবং এরকম ঘোরের মধ্যে সে থাকে। সে ঘণ্টা এবং তোমার মেয়েকে নিয়ে যেতে চায়। কথা শুনে তো ওরা খুব ভয় পেয়ে যায় এবং হুজুরের কাছ থেকে সমাধানের পথ জানতে চায়। হুজুর ওনাদের কিছু দোয়া শিখিয়ে দেন, বাড়ি বন্ধ করে দেন। তারপর 2-1 দিন সময় কোনো ঝামেলা হয়নি, বাচ্চাও আর অতটা কাঁদেনি। 5ম দিন পরিস্থিতি স্বাভাবিক হলে কালাম ভাইয়ের বউ কাপড় ধুতে সেই দিঘির ঘাটে যাচ্ছিলেন। হঠাৎ দূর থেকেই দেখতে পেলেন ঘাটে একটা বৃদ্ধা মহিলা এবং তার কোলে তার নিজের মেয়ে। সে এই দৃশ্য দেখে কিছু সময়ের জন্য ফ্রিজ হয়ে যান এবং ওইখানেই দাঁড়িয়ে থাকেন। যখন তার চেতন আসে তখন উনি দেখতে পান ওই বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিয়ে দিঘির পানিতে নেমে যাচ্ছে এবং ওনার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিচ্ছে। উনি দৌড়ে যান ওই মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে, কিন্তু ততক্ষণে সব শেষ। ওনার হঠাৎ মনে পড়ে, মেয়েকে তো বিছানায় ঘুম পাড়িয়ে গিয়েছিলাম।
তাই তিনি দৌড়ে ঘরে গেলেন। দেখতে পান মেয়েটি ঘরে ঘুমিয়ে আছে। মেয়েকে দেখে উনি কান্নায় ভেঙে পড়েন আর ভাবতে থাকেন এটা কি উনি দেখলেন। তারপর রাতে যখন ওনার স্বামী বাড়ি ফেরেন তখন সব ঘটনা খুলে বলেন আর বলেন হুজুরের কাছে সব ঘটনা জানানো উচিত। কালাম ভাই বলেন কাল সকালে আমরা হুজুরের কাছে আবার যাব। কিন্তু পরের দিন কিছু কাজ থাকায় হুজুরের কাছে যাওয়ার কথা বেমালুম ভুলে যান তারা। ওই দিনে আর কোনো সমস্যা হয়নি, তবে ঘটনা ঘটে তার পরের দিন। সেই দুপুর 12টার দিকে কালাম ভাইয়ের বউ রান্না করছিলেন মেয়েকে পাশে নিয়ে। হঠাৎ উনি খেয়াল করেন ওনার মেয়ে ওনার পাশে নেই। উঠে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন উনি নিজে এবং ওনার ছোট ছেলেকে নিয়ে। আর বড় ছেলেকে পাঠালো স্কুল থেকে কালাম ভাইকে ডাকার জন্য। এরকম খোঁজাখুঁজি চলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। কালাম ভাই এসে দিঘির ঘাটে এবং অন্যান্য সন্দেহজনক স্থানগুলোতে খুঁজতে শুরু করে। এরই মধ্যে সবার যে সন্দেহ ছিল সেটাই সত্যি হলো। দেখলেন দিঘির ঘাটে ওই মেয়েটির লাশ ভেসে উঠেছে। ছোট্ট 2 বছরের মেয়ের লাশ। দৃশ্যটা কতটা ভয়ঙ্কর এবং কষ্টের সেটা বলে বোঝাতে পারবো না। কথাগুলো লিখতে লিখতে কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে। ভাবুন তো, যাদের ছোট বাচ্চা আছে তাদের নিজেদের আদরের বাবুটার কথা, কতটা কষ্টের এই দৃশ্য। যাই হোক, এরপর লাশ দিঘি থেকে তুলে আনা হলো এবং পরবর্তীতে দাফন করা হলো। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, শুরু হয় নতুন এক অধ্যায়। কালাম ভাইয়ের বউ ধীরে ধীরে তার নাওয়া খাওয়া ছেড়ে দেন। দিন নেই রাত নেই, শুধু কাঁদতেই থাকেন আর বলতে থাকেন ওই দিন যদি হুজুরের কাছে যেতাম তাহলে তো এই ঘটনা ঘটতো না। আল্লাহ তো আমাকে দেখিয়েছিলেন, আমাকে সতর্ক করেছিলেন, কিন্তু কেন আমি আরো সাবধান হলাম না? সাধারণত যেটা হয়, ফ্যামিলির কেউ মারা গেলে কান্নাকাটি করে হয়তো কয়েকদিন, কিন্তু উনি কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছিলেন অনেক দিন পর্যন্ত। তারপরে সবাই ভাবছিলেন যে কিছুদিন পর হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক হওয়া তো দূরের কথা, কথা বলাই বন্ধ করে দিয়েছিল। ছেলে দুইটা খাওয়া দাওয়ার দিকে খেয়াল দিত না, রান্না করতো না, নিজের খেয়াল রাখতো না। কেউ এসে কান্না করতে নিষেধ করলে প্রথম দিকে কিছু না বললেও পরবর্তীতে সে সময় বকাবকি শুরু করত। মাঝে মাঝে তার নিজের ছেলেদের খুব ভয়ানকভাবে মারত। এদিকে কালাম ভাই পড়েন মহা সমস্যায়। উনি তো স্কুলের দপ্তরি ছিলেন, তাই স্কুলে যাওয়ার আগে সবার জন্য রান্না করে সংসার ম্যানেজ করে যেতেন। অনেক কষ্ট হতো, কিন্তু তারপরও ওনার সংসারটা টিকে থাকে। কিন্তু না, ওনার সংসার আর টিকল না। স্ত্রী বদ্ধ উন্মাদ হয়ে গেলেন। সে এখন দিঘির ঘাটে গিয়ে খুবই উইয়ার্ড ভাবে কাঁদত, যা শুনে অনেক দূর থেকেও মানুষ ভয় পেত এবং বিভিন্ন রকমের ঘটনা ঘটাতো। যেমন কারো রান্নাঘরের খাবার ফেলে দিয়ে আসতো বা কিছু ভেঙে ফেলতো, এটা ওটা নষ্ট করে ফেলতো। এরপর তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হলো তারা। সে রাতে ঘরের মধ্যে শিকল বাঁধা অবস্থায় ভয়ানক সব সাউন্ড করত, যা শুনে ছেলেরা ভয় পেত। পরবর্তী তাকে ঘরের বারান্দায় রাখা হলো। শুরু হলো আরেক বিপত্তি। সে চিৎকার করে তার মেয়ের নাম ধরে ডাকত, শিকল দিয়ে ঘরের টিনে আঘাত করত আর বলতো আমাকে ছেড়ে দে, আমি ওর কাছে যাব। নিরুপায় হয়ে হুজুরকে আবার আনা হলো, যদিও হুজুর আগেই বলেছিলেন তার কিছু করার নেই। এরপর আরো অভিজ্ঞ একাধিক জনকে দেখানো হয়, কিন্তু কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি। সবাই অবশেষে আশা ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়। বাধ্য হয়ে কালাম ভাইয়ের শত কষ্ট থাকার পরও শিকল খুলে দিতে বাধ্য হন। প্রথম দিকে ওনাদের বাড়ির আশেপাশে সে ঘুরে বেড়াতো, দিঘির পাড়ে বসে কাঁদত। রাতের বেলা কখনো নিজের ঘরের বারান্দায়, আবার কখনো দিঘি থেকে একটু দূরে একটা মসজিদ ছিল তার বারান্দায় পড়ে থাকতো। এরপর আস্তে আস্তে সে এলাকা ছেড়ে দূরে চলে যায়। কেউ কখনো বলতো খুলনা দেখেছি, কেউ কখনো বলতো মাওয়া ফেরিঘাটে দেখেছি। এরপর দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। ছেলে দুজনকে তার নানা বাড়িতে পাঠিয়ে দেন। কালাম ভাই বুঝতে পারেন সে আর কখনো ফিরে আসবে না। ছেলেরা আর কতদিন নানা বাড়ি থাকবে, তাই বাধ্য হয়ে উনি এরপর আরেকটি বিয়ে করেন। যদিও বিয়ে করার মোটেই ইচ্ছে ছিল না, সবার পীড়াপিড়িতে বাধ্য হন। এভাবে আরো কয়েক বছর পার হয়। তখন শীতকাল। একদিন কালাম ভাইয়ের বাড়ি থেকে কিছু দূরে একজন পাগল মহিলাকে অনেকে দেখতে পায়। এরপর কয়েকজন চিনে ফেলে, আরে এ তো সেই কালামের বউ। তখন
4 বছর পার হয়ে গেছে। একজন কালাম ভাইকে ফোন করে এবং ঘটনা খুলে বলে। এরপর তিনি গিয়ে যে দৃশ্য দেখলেন সেটা আসলে একজন স্বামীর কাছে বা কোনো মানুষের কাছেই কষ্টের। তিনি দেখলেন তার স্ত্রী মিনারা অর্ধনগ্ন অবস্থায় এবং প্রেগন্যান্ট। এই ঘটনার মাঝে একটা কথা না বলেই পারছি না, আসলে মানুষ কতটা পশু হলে একজন পাগলকেও ছাড় দেয় না। বাচ্চার বাবাকে কেউ জানে না। কালাম ভাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, কেঁদে ফেলেন আর গায়ের চাদর দিয়ে তাকে জড়িয়ে দেন। মিনারা তখন কালাম ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেন, আমাকে বাড়ি নিয়ে চলো। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তার দ্বিতীয় স্ত্রী ওনাকে গোসল করিয়ে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘরের ভেতরে কোনোভাবেই সে যেতে রাজি হচ্ছিল না। এরপর তাকে বারান্দায় একটা বিছানা বিছিয়ে দেওয়া হয়, সেখানে তাকে বেঁধে রাখা হতো। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন ডেলিভারির আর মাত্র 2-1 দিন বাকি আছে। একদিন পরেই সে একটা কন্যা সন্তান জন্ম দেয়। তাকে বাড়ি নিয়ে আসা হয়। এর মধ্যে চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ে, অনেক মানুষ তাকে দেখতে আসে। কালাম ভাই চিন্তায় পড়ে যান, এই বাচ্চার দায়িত্ব কে নেবে? কারণ মিনারা তো এখনো পাগল এবং সে ঘরে থাকবে না, তখন কেই বাচ্চার দেখাশোনা করবে? দ্বিতীয় স্ত্রী নিশ্চয়ই এই বাচ্চার দায়িত্ব নিতে চাইবে না। এই নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। এই সময় একটা কল আসলো তার ফোনে। ফোনের ওপাশ থেকে একজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো, যা ছিল, আপনার পাগল বউয়ের বাচ্চার দায়িত্ব নিতে চাই, কিন্তু শর্ত একটাই, আমি কে এটা জানতে চাইবেন না। কালাম ভাই আগে পিছে না ভেবে রাজি হয়ে গেলেন। যারা দেখতে এসেছিল তারা সবাই বলা বলি করছিল যে দেখতে নাকি ঠিক আগের মেয়েটার মতোই হয়েছে এই মেয়েটা। 2-3 দিন পরে কালাম ভাইয়ের ফোনে আবারও সেই মহিলার কল আসলো এবং বলল, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। মিনিট 5 পরেই দুজন বোরকা পরা মহিলা, যাদের মুখ ঢাকা, তারা মিনারার কাছে গেলেন এবং মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বাচ্চা নিতে এসেছি, আশা করি তোমার আপত্তি নেই। মিনারা কিছুই বলল না, বাচ্চা ওনাদের কোলে তুলে দিল। এরপর কালাম ভাইয়ের হাতে একটি কাপড়ে পোটলা ধরিয়ে দিয়ে তারা বাচ্চা নিয়ে বেরিয়ে গেল। কালাম ভাই যেন একটা ঘোরের মধ্যে ছিল। তার ঘোর কাটতে সে ভাবল, কাদের বাচ্চা দিলাম, তাদের পরিচয় জানলাম না, কি দিল এই কাপড়ের পোটলায়? পোটলা ফেলে রেখে সে দৌড়ে বাইরে গেল ওদেরকে খুঁজতে, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া গেল না। ঘরে ফিরে পোটলা খুলে তার গা শিউরে উঠল। সে এটা কি দেখছে? এটা তার মেয়ের সেই ঘণ্টাটা। মেয়ের লাশ যখন পুকুর থেকে তুলেছিল তখন তার কোমরের ঘণ্টাটা ছিল না। সপ্তাহে খানেক পরে মিনারা আবার বাড়ি ছেড়ে অজানার পথে নিরুদ্দেশ হয়ে যায়। একটা মানুষের জীবনের কথা এত ছোট করে লেখা যায় না, আর সবকিছুর সমাধানও হয় না। যারা শুনছেন তারা হয়তো ভাববেন, এই বাচ্চাটার বাবাকে কেনই বা মিনারা বাচ্চার প্রসবের জন্য নিজ বাড়িতে ফিরে এসেছিলেন? কারা এই বাচ্চা নিয়ে গেল? বাচ্চাটা এখন কোথায় আছে? মিনারা আর কখনো ফিরে আসেনি। সে কি আদৌ বেঁচে আছে? এতদিন আগের হারিয়ে যাওয়া ঘণ্টাটা এই মহিলা দুজন কিভাবে পেল এবং ফিরিয়ে দিয়ে গেল? ঠিক এই প্রশ্ন আমার এবং কালাম ভাইয়ের এলাকার মানুষের। সব প্রশ্নের আসলে উত্তর সবসময় পাওয়া যায় না। কিছু বিষয় পৃথিবীতে সবসময় অমীমাংসিতই থাকে। এখন মিনারা ও কালাম ভাইয়ের 2 ছেলে বড় হয়ে গেছে। বড় ছেলে 2019 সালে বিসিএস ক্যাডার হন এবং কোনো একটি সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে আছেন। জানি না ঘটনাটা লিসেনার এবং আপনাদের কেমন লেগেছে। যদি একটি হরর মুভির মতো হতো তাহলে একটু পরপরই ভৌতিক সিকোয়েন্স থাকতো, কিন্তু একটি মানুষের জীবনের কাহিনী, তাই হয়তো অতটা ভৌতিক নাও লাগতে পারে। একটা মানুষের জীবন শুধু কিছু ভৌতিক বিষয়ের কারণে কতটা বদলাতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কালাম ভাই। আমি শাফিউল হাসান, আমি বলছি নাটোর থেকে। আমি আজকে যার ঘটনা শোনাবো, এই ঘটনাটি মূলত নাটোর জেলার হালসা গ্রামের ঘটনা এবং আব্দুল কাদের মাওলানা সাহেবের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। ঘটনাটি যদিও খুবই অদ্ভুত, তবে ঘটনাটি আমাদের অঞ্চলের অনেক মানুষই জানে, যারা বৃদ্ধ এবং যারা অনেক বয়স্ক, তারা সবাই এই ঘটনাটি জানে। এমনকি আমার বড় নানিও এই ঘটনাটি, তিনি ওই সময়ে, এই ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন। আমি এই ঘটনাটি ওনার ছেলের মুখ থেকে শুনেছি এবং আমার মায়ের মুখ থেকে ওই ঘটনাটি আমি শুনেছি। তো ঘটনাটির 2টা অংশ, আমি প্রথম অংশটা আগে বলবো।
উনি যখন বাংলাদেশের একটি প্রসিদ্ধ মাদ্রাসা থেকে কামেল শেষ করেন, শেষ করে আসার পরে উনি হালসার একটি স্থানীয় একটি বাগরুম মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন। বাগরুম ওইটা তখন কওমি মাদ্রাসা ছিল, আবাসিক কওমি মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন। ওই দিনকার একটি ঘটনা, সেই মাদ্রাসায় উনি শিক্ষকতা করাকালীন সময়ের দিনের একটি ঘটনা। উনি এশার নামাজ পড়ে ওনার রুমে আসেন। সচরাচর আবাসিক কওমি মাদ্রাসাগুলোতে এশার নামাজ অনেক দেরিতে শুরু হয়, এজন্য ছাত্ররা সব আগেই খানাদানা শেষ করে ফেলে। রাতের খানাদানা এশার নামাজের আগেই শেষ করে ফেলে। তো তিনি চাদর গায়ে দিয়ে হাতে মেসওয়াক নিয়ে বের হচ্ছেন। এই সময় একটা ছাত্র ওনাকে জিজ্ঞেস করেন যে হুজুর কোথায় যান? তো মাওলানা সাহেব সেই ছাত্রকে বলেন যে চলো একটু বাহির থেকে হেঁটে আসি। তখন হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, শীতের শুরু বলা চলে। তো ওই ছাত্রটা একটি চাদর গায়ে দিয়ে হাতে মেসওয়াক নিয়ে কাদের মৌলানা সাহেবের পিছন পিছন রওনা দেয়। বাগরুম মাদ্রাসার পশ্চিম পাশে, মাদ্রাসার প্রাঙ্গণ থেকে বের হয়ে পশ্চিম পাশে একটি পুকুর আছে, অনেক বড় পুকুর। তো কাদের মৌলানা সাহেব সেই পুকুরের দিকে হাঁটতে থাকেন। ছাত্রটা ভাবে যে হয়তোবা হুজুর মেসওয়াক করে ওযু করে মাদ্রাসায় আসবেন, তাই ছাত্রটাও মাওলানা সাহেবের পিছন পিছন পুকুরের দিকেই যেতে থাকেন। কিছুক্ষণ পরে ছাত্রটা দেখে যে মাওলানা সাহেব পুকুরের মধ্যে নামলেন। উনি হাঁটু পানি পর্যন্ত, তারপর কোমর পানি পর্যন্ত, তারপর বুক পানি পর্যন্ত, এক কথায় কিছুক্ষণ পরে তিনি পুরাপুরি সেই পানির তলে উনি চলে যান। এটা দেখে ছাত্রটা সেখানে প্রচন্ড ভয় পায় এবং এই ঘটনাটা দেখে ছাত্রটা হতভম্ব হয়ে যায়। হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সেই ছাত্রটা সেখানে দাঁড়ায় থাকে এবং দাঁড়ায় থাকার পরে সেই ছাত্রটা সেখান থেকে দৌড়ায় মাদ্রাসায় চলে আসে। মাদ্রাসার যে মুহতামিম হুজুর ছিলেন, মুহতামিম হুজুর এবং অন্যান্য আরো অনেকজন হুজুরকে তিনি বলেন যে কাদের মৌলানা হুজুর তিনি পুকুরের মধ্যে নামছেন, তিনি পুকুরের তলে চলে গেছেন, তলায় গেছেন, উনি আর উঠতেছেন না। তো এটা শুনে মুহতামিম হুজুর আরো একজন দুজন হুজুর সেই ছাত্রটার সাথে তাড়াতাড়ি সেই পুকুরের দিকে যায় এবং ওনারা যখন পুকুরের দিকে যাচ্ছেন তখন ওনারা দেখতে পান যে কাদের মৌলানা সাহেব পুকুর থেকে উঠে আসতেছেন, কিন্তু ওনার শরীর কোনো ভিজা নাই, ওনার চুল ভিজা নাই, ওনার দাড়িও ভিজা নাই। উনি সম্পূর্ণ শুকনা একজন মানুষ, কেউ দেখলে বুঝবেই না যে উনি পুকুরের মধ্যে নামছেন। তখন হুজুররা মৌলানা সাহেবকে বলেন যে হুজুর আপনি ভালো আছেন, আপনার কি শরীর স্বাস্থ্য ভালো আছে? কাদের মৌলানা সাহেব হুজুরদেরকে মুচকি হেসে বলেন যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন এই ঘটনাটি এখানেই শেষ। তার পরবর্তীতে হালসাতে ওনার যে দিনিয়া মাদ্রাসার কার্যক্রম চলছিল, তখন দিনিয়া মাদ্রাসার কাজটা শেষ হয়ে যায়। দিনিয়া মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেন হালসায়। তো ওই মাদ্রাসার কাজ শেষ হওয়ার পরে উনি ওনার পরিবার নিয়ে সেই মাদ্রাসার হুজরাখানাতে তিনি অবস্থান নেন এবং সেই হুজরাখানাতে তিনি থাকতেন এবং মাদ্রাসার কার্যক্রম চালাতেন। মাদ্রাসার বাহিরেই একটি অনেক পুরাতন একটা মসজিদ ছিল। সেই মসজিদটা কবে হয়েছে, কারা তৈরি করছে, এটা গ্রামবাসী কেউই জানে না। এখনো পর্যন্ত এটা কেউ জানে না যে সেই মসজিদটা আদৌ কবে হয়েছিল। তো মাদ্রাসাটি তিনি মূলত সেই মসজিদের পাশেই প্রতিষ্ঠা করেন ওনার নিজস্ব জায়গার উপরে। তো তিনি এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হন। তার কিছুক্ষণ পরে মৌলানা সাহেবকে আর পাওয়া যায় না, কেউ খুঁজে পাচ্ছেন না। ওনার বড় ছেলে চারিদিকে খুঁজতেছেন, মসজিদের বাহিরে, কবরস্থান, আশপাশে সবকিছু খোঁজার পরেও উনি কাদের মৌলানা সাহেবকে কোথাও পেলেন না। তো এক পর্যায়ে বেশ কিছুক্ষণ পরে ওনার বড় ছেলে দেখতে পায় ওনার আব্বা হুজরাখানার পিছনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো উনি যখন এটা দেখতে পান তখন হই হুল্লা শুরু হয়ে যায়, সবাই তাড়াতাড়ি হুজুরের কাছে যান। যাওয়ার পরে ওনাকে হাতে দিয়ে ধরাধরি করে এক পর্যায়ে ওনাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে কাদের মৌলানা সাহেবের যখন জ্ঞান ফিরে তখন ওনাকে জিজ্ঞেস করেন যে আব্বা কি হয়েছিল, আপনাকে খুঁজলাম, আমরা এদিকেও আসছিলাম, আপনাকে দেখি নাই, তারপরে আমি দেখলাম যে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন।
সেদিন মৌলানা সাহেব কাউকে কিছু বলেন নাই। তিনি খালি ওনার ছেলেকে বলেন যে তুমি কালকে যেয়ে তোমার দাদাকে একটু খবর দিবা, তোমার দাদা যেন একটু আসে। তো পরদিন সকালবেলা কাদের মৌলানা সাহেবের আব্বা আসেন। উনি ওনার আব্বাকে বলেন যে তখন প্রথম যে ঘটনাটি ঘটেছিল, আমি ঘটনার যে মূল প্রথম অংশ যেটা, ওই প্রথম অংশের কথা তিনি ওনার আব্বাকে জানান যে এরকম আমি যখন বাগরুম মাদ্রাসায় শিক্ষকতা করতাম, ওই সময় একটা জিন আমার কাছে আসে। আসার পরে আমাকে বলে, হুজুর আমরা বেশ কয়েকজন আছি, আমরা আপনার সাথে একটু কথা বলবো, আপনি যদি আমার সাথে যাইতেন, আমাদের কাছে যদি একটু যাইতেন। তখন আমি সেই জিনের সাথে যাই। যাওয়ার পরে তারা পুকুরের নিচে তাদের যে স্থান, সেখানে আমাকে নিয়ে যায়। সেখানে 15টার মতো জিন ছিল, 15 জন ছিল। তো তাদের সাথে আমাকে সেখানে বসতে দেওয়া হয়, তাদের সাথে কথা হয়। এক পর্যায়ে তারা আমাকে বলে যে হুজুর, জিনেরা শ্রেষ্ঠ মানুষের চাইতে। কিন্তু আমি সেটা স্বীকার করি না, যে না, মানুষের চাইতে জিন কখনোই শ্রেষ্ঠ হইতে পারে না। তো কারণ আল্লাহ তাআলা কোরআনে মানুষকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যায়িত করছেন, তাই মানুষই সর্বশ্রেষ্ঠ, জিন কখনোই সর্বশ্রেষ্ঠ হতে পারে না। তো আমি এটা বলে সেখান থেকে চলে আসি। আসার পরে যে গতকালকে জিনেরা আমাকে নিয়ে যাওয়ার পরে এইখানেও তারা আমার আসসালামু আলাইকুম। দিনাজপুরের রফিক নামে একটি ছেলে, তার গ্রামের বাসা মন্ডলপাড়া বলে সবাই ডাকে, এবং এই পাড়ার বসবাস করে 100 থেকে 150 বাড়িঘর। রফিক গ্রামে থাকে, আর গ্রামের পরিবেশ এমন একটা পরিবেশ, খুব সুন্দর প্রকৃতির দৃশ্য, এবং বিকেল করে আবহাওয়া এত সুন্দর ভালো হয়, সবাই বেড়াইতে পছন্দ করে এবং ভালো লাগে। আর যদি শহর থেকে কেউ আসে বেড়াইতে, তাহলে তো তারা মুগ্ধ হয়ে যেতেই চায় না। রফিকের মামাতো ভাই, মামাতো বোন সবাই ঢাকা শহরে থাকে, তার বাবা চাকরি করে। তে ছুটি পাওয়ার পরে বেড়াইতে আসে রফিকদের বাসায়। ঠিক আপনারা জানেন, মামাতো ভাই যখন তার সমবয়সী কাউকে পায়, তাহলে তো সারাদিন ঘুরে ফিরে আনন্দ করে। রফিকের মামাতো বোন সারাদিন বাসায় থাকে, মানে কি করবে, উনি শহর থেকে আসছে, একটু ভয় করে। আর রফিক এবং রফিকের মামাতো ভাই দুজন প্রতিদিন ডেলি বেড়াতে যায়, বা এখানে যায় ওখানে যায়। তো একদিন রফিকের ফুবুর বাসায় তারা যায় বেড়াইতে, দুই ভাই একসাথে যায় বেড়াইতে যাওয়ার পরে ঠিক এশারে আজান পর্যন্ত আড্ডা দেয়, মানে খাওয়া দাওয়া করে রফিক বলে বাসায় যাব, বলে বাসায় গরু আছে, এখানে থাকা যাবে না, বাসায় যাইতে হবে। রফিকের ফুবু আটকায় না, যেহেতু তার রফিকের বাপ খুব কড়া, না গেলে তো মারধর করতে পারে। বলে তাহলে কালকে আবার আসিস, আর কালকে আসার সময় ফ্যামিলির সবাইকে নিয়ে আসবি। বলল হ্যাঁ ঠিক আছে। রফিক বলে রফিক আর রফিকের মামাতো ভাই বাজারে চলে আসে বাসায় যাওয়ার জন্য। তে ভ্যান নাই, কোনো কিছু নেই, রিক্সা নাই, ভ্যান নাই, কোনো কিছু পাচ্ছে না। তো এরকম করতে করতে এক সময় রফিক এবং তার মামাতো ভাই বলে, ভাইয়া আমরা শহর থেকে আসছি, চলো আমরা হেঁটে হেঁটে যাবো। ঠিক 2 থেকে 3 কিলো রাস্তা, বেশি দূরেও না। তে দুই ভাই একসাথে হাঁটতে হাঁটতে আসে, গল্প করে। মামাতো ভাই শহরের গল্প করতেছে এবং রফিক গ্রামের গল্প করতেছে। করতে করতে এক সময় একটু ভৌতিক গল্প শুরু করে এবং বলে, জিন ভূত দেখছো কখনো? তখন রফিকের মামাতো ভাই বলে, এসব কিছু আছে নাকি? এসব তো কিছু নেই, এসব কিছু গ্রামের মানুষ মানে মনের একটা ধান্দা, চিন্তা ভাবনা, এটা মিথ্যা। কিন্তু রফিক বলে, না, তোমার হয়তো ধারণা ভুল, কিন্তু জিন পরি সব কিছু আছে। এবার তো গল্প বলতে বলতে আসার সময় রাস্তার মাঝখানে একটা বাঁশঝাড় বাজে। বাঁশঝাড় পরেই একটা ছোট্ট কবরস্থান, বেশি কবর না, কবরস্থানের পাশে একটা বিশাল বড় বটের গাছ আছে। যখন প্রচুর রোদ হয় তখন ওই বটের গাছের ওখানে সবাই আশ্রয় নেয়। আর এমন একটা জায়গা, চারিদিকে মাঠ, রাস্তার মাঝখানে এরকম একটা জমিতে মাটি মানে ভরাট করে কবরস্থান করছে, এবং ওখানে একটা বটের একটা গাছ আছে বড় একটা। তো আস্তে আস্তে ওই বটের গাছের ওখানে যখন আসার পরে দেখে পুরোটা মনে হয় অন্ধকার হয়ে গেল, মনে হয় মেঘ করছে প্রচুর। রফিক বলে, ভাই দেখ, তাড়াতাড়ি চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কেন এখানে একটু ভয়ানক জায়গা। রফিকের মামাতো ভাই বলে, এটা তোমার মিথ্যা ধারণা ভাইয়া,
কোনো সমস্যা হবে না, চলো। তখন ওখানে আস্তে আস্তে রফিক মানে সামনে দেখে মানে রাস্তা, মনে হয় রাস্তা নেই, শুধু পানি আর পানি। কে রে, রাস্তা নেই, পানি কোথায় থেকে আসলো? তখন রফিকের মামাতো ভাই বলে, ভাইয়া কেমন করে যাব? তখন রফিক বলে, কি হয়েছে? বলে, সামনে তো প্রচুর পানি। রফিক বলতেছে, কোথায় পাই, এটা তো রাস্তা, চলো। না, কেমনে যাব? এরকম করতে করতে দেখে ওই বটের গাছের ওপর থেকে একটা কি জানি আস্তে আস্তে নেমে আসতেছে, মানে এমনভাবে নেমে আসতেছে, চুল নিচে দিকে এবং চোখ উল্টা দিক হয়ে নামতেছে। চোখ এত বড় বড় আর এত লাল টকটকা, মানে আগুনের সীসা বাড়াচ্ছে চোখ দিয়ে। দাঁত বের করে হাসতেছে, বিশাল বড় বড় দাঁত। হাসে আর রফিকের মামাতো ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। রফিকের মামাতো ভাই চিৎকার করতে থাকে, এমন জোরে কান্না শুরু করে, বলে, ভাইয়া আমাকে ধরতে আসতেছে কি জানি ওই গাছের ওখান থেকে, তাড়াতাড়ি এখান থেকে যাইতে হবে, কিন্তু কেমন করে যাব? রফিক বলে, সামনে চলো, কি আসতেছে, তুমি ভয় করো না, আমি আছি তোমার সাথে। এরকম করে রফিক সান্ত্বনা দেয় এবং রফিকের মামাতো ভাই চিৎকার করতে করতে পিছন দিক দৌড় মারে। তখন রফিক বাধ্য হয়ে ওই মামাতো ভাইয়ের পিছে পিছে দৌড় মারে। এরকম করে দৌড় মারতে মারতে বাজারে কাজ চলে যায়। কিন্তু বাজারে কাজ যাওয়ার পরে বাজারের সাইডে দেখে ওই যে অবয়ব, ওই অবয়বটা রফিকের মানে মামাতো ভাই দেখতে পারে রফিকের পিছনে দাঁড়িয়ে আছে এবং দাঁত বার করে হাসতেছে। রফিকের মামাতো ভাই এরকম করে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি করবে, ভয়ানক জিনিস, শহরে থেকে আসছে, জীবনে প্রথম এরকম দেখলো। দেখার পর মানুষজন একটু ভরে যায়, যাওয়ার পর বলতেছে কি হয়েছে? তখন রফিক সবকিছু খুলে বলে এই বৃত্তান্ত। তখন সবাই বলে, দেখো দেখো, শহর থেকে আসছে আর এই দিক দিয়ে তোমাদের একা এরকম করে যাওয়া ঠিক হয়নি। তখন কিছু মুরব্বী মানুষ বলে, চলো তোমাদের আগে মানে রেখে আসি। তখন একটা ভ্যান নেয়, নেওয়ার পরে ওই যখন ওই কবরস্থানটা পার হবে, মানে একটাই রাস্তা পার হওয়ার সময় রফিক বুঝতে পারে একটা বড় বড় বাতাস আসে আর মনে হয় কেউ বলতেছে, বেঁচে ফিরে চলে গেলি, আবার আসবো তোদের কাছে। এরকম হালকা কি যেন শুনতে পারলো, কিন্তু রফিক সেই দিকে কান দিল না, চলে গেল বাসায়। বাসায় যাওয়ার পরে তার বাবা মা যখন রফিকের মামাতো ভাইকে এরকম করে দেখে, দেখার পর কান্নাকাটি শুরু করে। রফিকের মামাতো ভাইয়ের জ্ঞান নাই। তখন রফিকের মামাতো ভাইকে নিয়ে এবং সবাইকে নিয়ে হসপিটালে চলে যায়। যাওয়ার পরে সে রাত হসপিটালে থাকে। পরের দিন জ্ঞান ফিরে এবং সব কিছু চিকিৎসা করার পরে, পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখে রফিকের মামাতো ভাইয়ের কোনো সমস্যা নেই। তখন সবাই মিলে বাসায় চলে আসে। আসার পর রফিকের মামাতো ভাই ধন্দা লেগে বসে থাকে এবং কখনো রফিকের মামাতো ভাই বিড়ি খায় না, সিগারেট খায় না, কিন্তু হঠাৎ করে দেখে সবার সামনে সিগারেট খাচ্ছে। তার মামার পকেট থেকে সিগারেট নিয়ে সিগারেট খাচ্ছে। তো এইসব কিছু দেখে সবাই অবাক হয়ে গেছে, কিরে ইনি তো সিগারেট খায় না, হয়তো বা গ্রামে এসে এরকম করে খাচ্ছে। তখন রফিক হালকা পাতলা সব কিছু খুলে বলার পর বলতেছে এরকম ভয়ানক কিছু হতে পারে। কিন্তু রফিকের বাপ বুঝতে পারছে এটা কিছু একটা ঘটনা ঘটছে। রফিককে মারতে থাকে রফিকের মামাতো ভাই। রফিকের বাবা মাকে মারে এবং ঘর থেকে টাকা চুরি করে নিয়ে ফেলে দেয়, পুকুরে ফেলে দেয়, বা বাসা থেকে দৌড় মারে। রাত্রে চিৎকার করে ওঠে, পুরন দশা হয়ে গেছে, আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করছে। তখন রফিকের মামা বলতেছে আমরা এখানে থাকবো না, চলে যাব। কিন্তু রফিকের মামাতো ভাই যাবে না, গাড়িতে নিয়ে চলে গেছে। যাওয়ার পর একটা মাইক করেতে সবাই আসে। ওই কবরস্থান পার হয়ে যাওয়ার পরে ঠিক বিকালে 10 থেকে 15 কিলো চলে গেছে তার মামারা। যাওয়ার পরে হঠাৎ করে মামা দেখে রফিকের মামাতো ভাই তার গাড়িতে নেই, মাইকের ভেতরে নেই। কি করবে? তখন আবার বাসায় চলে আসে, খোঁজাখুঁজি শুরু করে, কোথাও খুঁজে পাচ্ছে না, কোথায় গেল মাইকের ভেতর থেকে। হঠাৎ করে উদাও হয়ে গেল, সবাই ভয় খেতে শুরু করলো। তখন কিছু এলাকার মুরব্বী বলতেছে যেহেতু ওই জায়গার থেকে ভয় করছে, ওখানে যা দেখতে হবে। তখন ওখানে যাওয়ার পর দেখে ওই বটের গাছের মাঝখানে বসে থেকে হাসতেছে। তখন সবাই দেখার পর নামতে বলে, না নামবো না, আর হাসে, এমনভাবে চোখ করে, মানে মনে হয় ভয়ানক চোখ লাগে রফিকের মামাতো ভাইয়ের। কিছু যুবক ছেলেকে ধরে গাছের উপর তোলার পরে ওখান থেকে পাওয়ার চেষ্টা করে। নামাতে একজন হঠাৎ করে ওখান থেকে পড়ে যায়, যাওয়ার পর হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ার পর রফিকের মামা সমস্ত চিকিৎসা রফিকের মামাই করে এবং ওখান থেকে যাইতে চায় না দেখে আবার নিয়ে আসে রফিকের মামার বাসায়। রফিকের বাসায় আসে, তার মামারা আবার ফিরে আসে।
আসার পর এলাকায় একটা হুজুরকে নিয়ে আসে। নিয়ে আসার পর ওই হুজুর দোয়া দরুদ পরে তাবিজ দেয়, পানি পড়া দেয়, সমস্ত কিছু দেওয়ার পরে রফিক হালকা 2 দিন সুস্থ থাকে। এই সুস্থ থাকার মাঝে রফিকের বাবা তাকে নিয়ে চলে যায় ঢাকা শহরে। কি হলো, ঘটনা শেষ? ভালো হয়ে গেছে রফিকের মতো ভাই? না, শুনুন ঘটনা মাঝামাঝি পথে। তখন রফিক বাসার মধ্যে থেকে উদাও হয়ে যায়, কোথাও খুঁজে পাওয়া যায় না। এক সময় দেখে বাথরুমের মধ্যে ঢুকে আসে, বাসার নিচে আসে, ছাদের অবস্থা থাকে, এমনভাবে থাকে, এমন করে হাসে, চিৎকার করতে শুরু করে। থেকে মনে হয় তার বাবা মাকে মারতে যাবে এবং এলাকার মহল্লাদের সবার সাথে মারামারি গন্ডগোল কাজাকাজি করে। আর এত শক্তি কেউ মনে হয় আটকাতে পারবে না। হাসি প্রচুর ভয়ানক এবং চোখ থেকে মনে হয় রক্তের মতো লাল হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে যায়। জিবা দিয়ে এবং দাঁত বের করে এমনভাবে কামড় মারার চেষ্টা করে, সবাই ভয় খেয়ে যায়, বলছি ছেলে পাগল হয়ে গেছে, ছেলে পাগল হয়ে গেছে। তো এরকম করার পরে শহরের মধ্যে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর যখন রফিকের মামাতো ভাইকে চিকিৎসা করবে, করার পর সময় বলতেছে একে জিন ধরেছে, জিন এসব কিছু করতেছে আর একে মারার জন্য চেষ্টা করতেছে। দিন যায়, রফিকের ভাই শুকিয়ে যায়। তখন হুজুর চিকিৎসা করার পরে ভালো হয় না। তখন ওই হুজুর বলতেছে এই চিকিৎসা আমি করতে পারবো না, ওই গ্রামের থেকে চিকিৎসা করতে হবে। তখন রফিকের বাবাকে সবকিছু খুলে বলে রফিকের মামা। তখন রফিকের বাপ বলে তুমি চলে আসো আমাদের এখানে। তখন বাচ্চাকে নিয়ে চলে যায় এবং রফিকের বাবা একটা হুজুরে খোঁজ পায়, ওই হুজুরকে বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পর আধা ঘন্টা হুজুর জিন হাজির করার চেষ্টা করার পরে এক সময় জিন হাজির হয়ে যায়। তখন জিনকে প্রশ্ন করে তুই কেন এ বাচ্চার সাথে লাগছিস? তখন বলতেছে আমি লাগিনি, বাধ্য হয়ে আমি লাগছি আর কি। কেন বাধ্য হয়েছিস? কেউ বাধ্য করছে? করছে না। বলতেছে আমাদের জিন জাতিক নিয়ে উনি অনেক খারাপ কথা বলছে, বিশ্বাস করে না, এখন বুঝুক বিশ্বাস করে কি করে না। তখন রফিক দাঁত বার করে হাসে আর রফিকের মামাতো ভাই বলে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, আমি একে উচিত শিক্ষা দেবো, তারপরে যাব। তখন হুজুর বলে একে তুই ছেড়ে দে, শহর থেকে আসছে, বেড়াইতে আসছিল, হয়তো এরা ভুল করছে, একে ছেড়ে দিতে রাজি হয় না। এরকম করতে এক সময় ওই জিনটা বলে আমি এর অনেক ক্ষতি করছি। কি ক্ষতি করছিস? ভেতরের দেহের অনেক কিছু নষ্ট করছি, অনেক বাজে জিনিস খাওয়াইছি এবং এরই দ্বারাই মানুষের টাকা চুরি করাইছি, বদনাম করাইছি, বিড়ি সিগারেট খাওয়াইছি। বলতেছে যা করছিস এখন তুই ছেড়ে দে। বলে একে আমি ছাড়ব না, তুই আমায় কিছুই করতে পারবি না। কেন? আমি প্রচুর শক্তিশালী। তখন হুজুর বলে তুই অনেক শক্তিশালী হতে পারিস, আমি দুর্বল হতে পারি, কিন্তু পবিত্র কোরআনের ওপর কোনো কিছুই নেই। এসব কিছু বলার পরে মুসলমান জিন তখন বলে আমিও কোরআন পড়ি, আমিও নামাজ পড়ি। তখন হুজুর বলে তুই নামাজ পড়িস, কোরআন পড়িস, তাহলে তুই মুসলমান হয়ে একটা মুসলমানের বাচ্চা তুই কেন কষ্ট দিচ্ছিস? তখন এরকম করে সব কিছু বোঝানোর পরে একসময় জিনটা যাওয়ার জন্য রাজি হয় এবং ওই জিনটা বলে আমার একটা শর্ত আছে। তখন হুজুর বলে কি শর্ত? তখন বলতেছে ওই কবরস্থানের পাশে ওখানে তবারক দিতে হবে, এটা 2টা মোরগ জবা করে খিচুড়ি রান্না করে দিতে হবে এবং এলাকার কিছু গরিব মানুষকে খাওয়াইতে হবে। রফিকের মামার অনেক টাকা পয়সা, রাজি হয়ে যায়, শর্ত অনুযায়ী সব কিছু করার পরে স্বপ্নে রফিকের বাবাকে দেখায় তোর ছেলেকে আমি এবারের মতো ছেড়ে দিলাম, এরপর থেকে জিন জাতিকে নিয়ে জানো আর এরকম খারাপ কথা না বলে। তখন রফিকের বাবা রফিকের মামা তো ভাইকে সব কিছু বুঝাই, ওখান থেকে শহরে চলে যায়। এরপর থেকে এখনো পর্যন্ত কখনো রফিকের মামাতো ভাই ওই গ্রামে পা দেয়। তার মামারা খুব কম আসে, রফিকের মামাতো ভাই তো আসেই না, ওই ভয়ে আসতেও দেয় না। রফিকের মামাতো ভাই এখন আমেরিকায় থাকে, ওখানে লেখাপড়া করে এবং দেখো সুস্থ আছে, ভালো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।